নিউরো মেডিকেল একাডেমির ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ 2 এর সৌজন্যে আজকের আমাদের সেশনে আপনাদের সাথে যুক্ত আছি আমি ডাক্তার সিরাজুল ইসলাম খান। আপনারা অলরেডি জানেন যে আমরা আজকে আমাদের সেশনটার বেস হচ্ছে হাউ টু কোরিলেট বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল। যে আমরা যে বেসিক যে পড়ি অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি চ্যাপ্টারগুলো পড়ি, এর সাথে ক্লিনিক্যাল কোরিলেশন আমরা কিভাবে করব, এটা আপনারা এই শর্ট ক্লাসে জাস্ট আমি আমি হচ্ছে টপিকস না, কয়েকটা কোশ্চেন দিয়ে আমি সেটা একটু খুবই শর্ট এক্সপ্লানেশন আমরা আমরা করবো কোশ্চেন অ্যান্সার বেসিসে। কারণ দেখা যাচ্ছে আমি অ্যানাটমি পার্ট নিয়ে কয়েকটা ছটা প্রশ্ন রেখেছি, আমি সেই প্রশ্ন সলভ করব। তো আসলে আমরা যখন অ্যানাটমি পড়ি এরকম হয় অনেক সময়, আমি যখন পার্টনার এক্সাম দিয়েছি যে বা কোচিং এ যখন পরীক্ষা দিয়েছি বিভিন্ন একাডেমিতে আমাদের সময় আর কি, তো যেটা হচ্ছে আমি পড়তেছি, বাট এটার সাথে ক্লিনিক্যালি সাপোজ আমি পড়লাম যে আহ, আমরা যে ইউরেথ্রাল যে স্ফিংক্টার, এটা হচ্ছে সবচেয়ে স্ফিংক্টার না আপনার হচ্ছে মেমব্রেনাস পার্টের সবচেয়ে ন্যারো। এখন প্রশ্নটা তো অনেক সময় ভেবে আসে না হুইচ ইজ দ্য ন্যারোস্ট পার্ট স্ফিংক্টার, এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে। তো ওইটা হচ্ছে আমাদের জানার বিষয়, বা ওইটা একটু আমাদের একটু বুঝতে হবে যে আমরা পড়বো অবশ্যই বেসিক থেকে তো প্রশ্ন আসে, তো বেসিকটার যে যে পড়াগুলো আমরা বেসিক থেকে পড়বো সেগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কোথায় কোথায় আছে বা কিভাবে আছে, এবং সেগুলো সেগুলো থেকে ক্লিনিক্যাল প্রশ্ন কেস আকারে কিভাবে আসতে পারে, এইটা আমাদের একটু জানতে হবে। আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা সেগুলো বলার চেষ্টা করি, বা সেই ধাঁচে আমরা ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করি। তো আমি তারই আহ, আহ, ধারাবাহিকতা হিসেবে কয়েকটা আমি প্রশ্ন সলভ করব। যেটা দেখেন বলা আছে যে কোশ্চেন নাম্বার ওয়ানে, এটা বিভিন্ন যেহেতু একটা টপিক্স নিয়ে, সেই টপিক্স থেকে বড় একটা টপিক্স নিয়ে সেখান থেকে আমরা টপিক্সটা পড়ে বিভিন্ন ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আমরা তুলতে পারতাম বা ডিসকাস করতে পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আমরা যদি স্যাম্পল আকারে নিয়ে আসি, সেখান থেকে যদি আমরা যদি দেখিয়ে দিই যে এই বেসিক পার্ট থেকে এইভাবে প্রশ্ন ক্লিনিক্যালি আসে, তো আমার মনে হয় যে সেটা বেশি ইফেক্টিভ। তো আমি এই কারণে কোশ্চেন নিয়ে আসছি। তো দেখেন এটা হচ্ছে পার্ট অন সার্জারি জুলাই 23 একটা প্রশ্ন, আমি একটু মার্ক নেই, রেড মার্ক, ওকে দ্যাটস ইট। আচ্ছা, দেখেন আমরা ভিটসাইমের অ্যানাটমির বইতে এরকম আছে পেজ 45-এ অ্যাবডোমেন পার্টে, যে আমরা আমাদের যে ইউরেথ্রার যে মেল ইউরেথ্রার পার্টগুলো আছে, আমরা যদি দেখি যে স্ফিংক্টার, আমরা তো এগুলো অবশ্যই পড়বো, আমাদের বেসিক যখন পড়া হয় আমরা এগুলো সবই পড়ি। তবে দেখেন এই যে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এটা হচ্ছে সবচেয়ে ন্যারো পার্ট। তবে হ্যাঁ, এই এক্সটার্নাল যে মিটাসটা আছে এটাও ন্যারো, এটা সবচেয়ে ন্যারো। বাট এটার বাইরে আমরা যখন কোনো বলবো যে আপনার এই মিটাসটা বাদে আমরা যদি কল্পনা করি যে বাকি যে ইউরেথ্রা যে পার্টগুলো আছে, এর মধ্যে সবচেয়ে ন্যারো হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা। এখানে এই কথা বলা আছে, the exception of the external orifice, it is the narrowest and least dilatable part of the urethra. এই মেমব্রেনাস পার্টটা কি, এটা হচ্ছে ন্যারোয়েস্ট এবং লিস্ট ডাইলেটেবল পার্ট অফ দ্য ইউরেথ্রা। মানে এটা ডাইলেট সহজে হয় না, এটা লিস্ট ডাইলেটেবল। এখন দেখেন প্রশ্ন কিন্তু এইভাবে আসে নাই যে হুইচ ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা বা হুইচ ইজ দ্য লিস্ট ডাইলেটেবল পার্ট অফ দ্য ইউরেথ্রা। ওকে, কোশ্চেন আসছে এইভাবে যে এ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম বিইপি, পেশেন্টের বিনাইন ইলনার পোস্ট আছে, এখন আমরা ক্যাথেটার করব, এ রেজিস্ট্যান্স ইজ ফেল্ড, হুইচ পার্ট অফ দ্য ইউরেথ্রা ইজ রেসপন্সিবল ফর দিস রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স আমরা ফিল করলাম, এটার জন্য কোন পার্টটা রেসপন্সিবল? অবশ্যই এটা অ্যান্সার এটাই হবে যেটা সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট এবং যেটা লিস্ট ডিস্টেন্সিবল। অ্যান্সার কি হবে? মেমব্রেনাস ইউরেথ্রা। ওকে, ইটস ভেরি সিম্পল। সুতরাং আমাদেরকে এগুলো আসলে শুধু গদ বাঁধা না পড়ে একটু মাথায় রেখে ভেবে পড়তে হবে, যেখান থেকে ক্লিনিক্যাল কোশ্চেন ভাবে আসতে পারে। ওকে, নাম্বার 2, ফ্র্যাকচার অফ দ্য সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস। এই হিউমারাস ফ্র্যাকচার থেকে কয়েকবার প্রশ্ন আসছে। ফ্র্যাকচার দিয়ে সার্জিক্যাল নেক থেকে প্রশ্ন আসছে জুলাই 23-এ, এবং এর আগে 2-3 বার আসছে যে শ্যাপ মিড শ্যাপ ফ্র্যাকচার, সেক্ষেত্রে কোন নার্ভ ইঞ্জুরি হয়। ওকে, তো সুতরাং আমাদেরকে জানতে হবে যে হিউমারাসের শুধু নার্ভের রিলেশন পড়লেই হবে না, নার্ভ রিলেশন পড়লে আসলে আমাদের জানা যাবে যে এই ফ্র্যাকচার সরাসরি এরকম কিন্তু আসে না। যে সাপোজ দেখেন অ্যাক্সিলারি নার্ভ, এই যে সার্জিক্যাল নেক, এখানকার রিলেশনে কি আছে? অ্যাক্সিলারি নার্ভ। আবার যে শ্যাফট আছে, এই শ্যাফটের রিলেশনে কি আছে পোস্টেরিয়রলি? সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। আবার মিডিয়াল এপিকন্ডাল যেটা আছে, এটার পোস্টেরিয়র থাকে হচ্ছে আলনার নার্ভ। ওকে, আর হচ্ছে যে এই যে সুপ্রাকর্নিয়াল রিজিওনে এখানে থাকা হচ্ছে মিডিয়ান নার্ভ। ওকে, আচ্ছা, এখন যদি পেশেন্টের মিডিয়াল এপিকন্ডাল ফ্র্যাকচার হয়, তো স্বাভাবিকভাবে পেশেন্টে কি হবে? আলনার নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। পেশেন্ট যদি মিড শাফট ফ্র্যাকচার হয়, তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরির চান্স থাকে। এই প্রশ্নটা কয়েকবার আসছে যে পেশেন্ট শ্যাফটে ফ্র্যাকচার হয়েছে, কোন নার্ভ ইনজুরি হওয়ার চান্সেস? অ্যান্সার কি হবে? রেডিয়াল নার্ভ। সরাসরি বলবে না যে রেডিয়াল আপনার হচ্ছে শ্যাফট অফ দ্য হিউমেরাসের পোস্টেরিয়র কোন নার্ভ থাকে, এরকম না করে একটু ঘুরিয়ে একটা ক্লিনিক্যাল সিনারিও ক্রিয়েট করলো যে পেশেন্ট এরকম ফল ফ্রম হাইট বা ফল ফ্রম স্ট্যান্ডিং। তো পেশেন্টে কি হচ্ছে যে সে রাইট আর্মে সে ট্রমা পেয়েছে, আমরা এক্সরে করে দেখলাম যে তার হচ্ছে শ্যাফট অফ দ্য হিউমেরাসে ফ্র্যাকচার আছে, এবং পেশেন্ট
আহ এক্ষেত্রে যে মোস্ট পসিবলি কোন নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। অথবা পেশেন্ট এরকম করে বলতে পারে যে পেশেন্টে তখন কি হচ্ছে, পেশেন্ট আপনার এই যে আপনার এটা হচ্ছে রিস্ট ড্রপ হয় আর কি। তো রিস্ট ড্রপ হলো, তো কোন নার্ভ ইনজুরি হবে? অ্যান্সার কি হবে? মিডিয়াল নার্ভ। এই ফ্র্যাকচার একটা নাম আছে, সেটা হচ্ছে হলস্টিন ডিস্ক ফ্র্যাকচার। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না। সার্জিক্যাল নেকে যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে চান্স থাকে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হওয়ার। ওকে, এটা দেখে বলা হচ্ছে দ্য অ্যাক্সিলারি নার্ভ মে বি ড্যামেজড by dislocation of the shoulder or by the fracture of the surgical leg of the humerus। দেখেন এটা রিসেন্টলি এই জুলাইতে এসে আসছে। সুতরাং আমাদেরকে পড়ার সময় শুধু বেসিক পড়ার পাশাপাশি ক্লিনিক্যাল ও রিলেশন গুলো আর ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 গেল। 3, ফলোইং কাট ইনজুরি, এটাও জুলাই দেশের প্রশ্ন, যে পেশেন্টের একটা কাট ইনজুরি হলো হ্যান্ডে, হ্যান্ডে সে কেটে গেল। দেখা যাচ্ছে কেটে যাওয়ার পরে পেশেন্ট মিডিল ফিঙ্গার সে ফ্লেক্স করতে পারে। যে পেশেন্ট ক্যান ফ্লেক্স ডিস্টাল ফ্যালেন্স। পেশেন্টের মিডিল ফ্যালেন্সে কাট ইনজুরি হয়েছে, পেশেন্ট ডিস্টাল ফ্যালেন্সটা সে কিন্তু কি করতে পারে? ফ্লেক্স করতে পারে। বাট সে কিন্তু প্রক্সিমাল ফ্যালেন্স বা মিডিল ফ্যালেন্স এটা সে ফ্লেক্স করতে পারে না। কোন টেন্ডন কাট হয়েছে? খুবই একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, অর্থোপেডিক্স আমাদের সাথে এটা বেশি রিলেটেড। যেটা হয় যে এই দেখেন, ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস, এগুলো ফ্লেক্সর গ্রুপের যে মাসেল গুলো আছে আমাদের ফোরামে, এটা দুইটা ভাগে থাকে। প্রথম হচ্ছে সুপারফিশিয়াল কিছু মাসেল থাকে এবং ডিপি কিছু মাসেল থাকে। ওকে, তো এই যে সুপারফিশিয়াল গ্রুপ অফ মাসেল, এর মধ্যে মেইনটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস। এর ডিপে একটা আছে, এটা যে ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাস। এটা কাটলে আমরা পাবো ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাস। এই ফ্লেক্সর ডিজিটাল যে টেন্ডন গুলো আছে, এটা দেখেন এই যে, এই দেখেন এগুলো হচ্ছে এই যে মিডল যে আমাদের জয়েন্ট, আপনার হচ্ছে পিআইপি বলি আর কি, প্রক্সিমাল ইন্ডিফারেন্স জয়েন্ট, সেখানে কিন্তু সেটা ইনসারশন হয়ে যায়। ওকে, আচ্ছা, আর এইটার ভিতর দিয়ে আসে আপনার আছে আরো নিচে যেহেতু থাকে আপনার প্রোফান্ডাসটা, এটা ভিতর দিয়ে এখানে এসে ডিআইপি তে এসে এখানে আপনার হচ্ছে এটা ইনসার্ট করে প্রোফান্ডাসটা। আর সুয়ারগুলো এসে হচ্ছে পিআইপি তে এসে এটা আপনার ইনসার্ট করে। ওকে, বা অ্যাটাচমেন্ট নেয়। আমরা যদি আরো দেখতে পাই, এখানে দেখতে পাই, দেখেন এটা, এটা রেডটা, এটা হচ্ছে সুপারফিশিয়ালিস, যে সুপারফিশিয়ালি থাকবে, এটা এরকম স্প্লিট হয়ে দুদিকে চলে গেল। ওকে, এই যে মিডল ফ্যালাংস এবং হচ্ছে আপনার প্রক্সিমাল ফ্যালাংসের মাঝে যে প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট যেটা আমরা বলি, পিআইপি বলি। ওকে, আর এটার ভিতর দিয়ে দেখেন আসলে এই যে ফিলোজোডিজম প্রোফান্ডাস, এফডিপি, এই যে আপনার ব্লুটা, এই এফডিপি দেখেন এই যে ডিআইপি দিয়ে গিয়ে শেষ হলো। সুতরাং এই ডিআইপির যে ফ্লেকশন, এই যে ডিআইপির যে ফ্লেকশন বা এটা নিয়ন্ত্রণ করে কি ফ্লেক্সিডিজম প্রোফান্ডাস। আর পিআইপি ফ্লেকশন কে নির্ধারণ করে সেটা হচ্ছে ফ্লেক্সিডিজম সুপারফিশিয়ালিস। এখানে সিনারিতে বলা আছে যে পেশেন্টের মিডল ফ্ল্যাঙ্ক কেটে গেছে, কেটে যাওয়ার ফলে পেশেন্ট কিন্তু এই ডিআইপিটা ফ্লেক্স করতে পারে। তার মানে কি, পেশেন্টের প্রোফান্ডাসটা ইনট্যাক্ট আছে, কিন্তু সে মিডল ফ্ল্যাঙ্কটা সে ফ্লেক্স করতে পারতেছে না। তার মানে কি, সে কোনটা ইনজুরি হয়েছে? তার তার সুপারফিশিয়ালিসটা ইনজুরি হয়েছে। ওকে, ওকে, দেখেন এখানে আমরা যদি এটা বিডি সিরিজ থেকে নেওয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের মাসেল গ্রুপের অ্যাকশন বলা আছে। এখানে বলা আছে যে এফডিএস যেটা, এটা হচ্ছে মিডল ফ্ল্যাঙ্ক কে সে ফ্লেক্স করে, এবং এফডিপি তে বলা আছে সেটা হচ্ছে ডিস্টাল ফ্ল্যাঙ্ককে সে ফ্লেক্স করে। কিন্তু প্রশ্ন কিন্তু ওইভাবে আসে নাই। প্রশ্ন দেখেন ক্লিনিক্যালি ঘুরিয়ে আসছে যে পেশেন্টের কাটিং রয়েছে মিডল ফিঙ্গারে এবং সে ডিস্টাল ফ্ল্যাঙ্ক থেকে সে ফ্লেক্স করতে পারে। অর্থাৎ বুঝতে হবে ডিস্টাল ফ্ল্যাঙ্ক যে ফ্লেক্সর, সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাস, এটা ইনট্যাক্ট আছে, বাট ক্যানট ফ্লেক্স দ্য প্রক্সিমাল মিডল ফ্ল্যাঙ্ক। তার মানে ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিসটা অলরেডি গন। ওকে, হুইচ টেন ইজ কাট, অ্যান্সার কি হবে? ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস। ওকে, আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি, যে কোশ্চেন নাম্বার 4 বলা আছে, ইন থাইরয়েড সার্জারি external laryngeal nerve may be injured during ligation of which of the following artery। থাইরয়েড সার্জারির ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এই দুটো আর্টারি আমাদেরকে লাইগেট করতে হয় টু অ্যাভয়েড দ্য ম্যাসিভ ব্লিডিং। কারণ হচ্ছে থাইরয়েড খুবই হাইলি ভাস্কুলার অর্গান, তো এটাকে অপারেশন করার সময় অবশ্যই এই সাপ্লাইং আর্টারি আছে, এই মেজর আর্টারি, এই দুটো আমাদেরকে লাইগেট করতে হবে। ওকে, এগুলো তো লাইগেট করার প্রশ্নই আসে না। ওকে, আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমরা যখন আমরা আপনার হচ্ছে কোন কোন আর্টারি লাইগেশন করার সময় এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এটা যদি দেখেন ক্লোজলি কে আছে, যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আমরা এইটা অনেক সময় লাইগেট যদি এরকম এখানে লাইগেট করি, তখন কিন্তু এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। এবং এক্ষেত্রে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, এটাও কিন্তু একবার আসছে যে পেশেন্ট এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, পেশেন্ট কিন্তু হোর্সনেস হবে না, এটা হচ্ছে পেশেন্টের ফাইন টিউন লস হবে। ওকে, আচ্ছা, আর ওইখানে ছিল হচ্ছে হোর্সনেস হবে হচ্ছে
আপনার রিকারোলেঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয় সেক্ষেত্রে হবে হোর্সেস অফ ভয়েস। ওকে, আর এখানে ভয়েস কি সফট হবে আর কি, যেটা আমরা বলি যে পেশেন্ট হাই পিচ সে করতে পারবে না, ক্রিয়েট করতে পারবে না। ওকে, আচ্ছা। দেখেন বলছি ইঞ্জুরি টু এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপ্রিয়লারিঞ্জিয়াল নার্ভ ইজ মোর কমন বিকজ অফ ইটস প্রক্সিমিটি টু দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। তো দেখেন এখানে এটা একটা, যেহেতু আমি সরাসরি নিয়ে আসছি ক্লিনিক্যাল বিএলএফ থেকে নিয়ে আসছি, বাট আমরা যখন অ্যানাটমি পড়বো, বেসিক অ্যানাটমি, হেড নেক অ্যানাটমি, আমরা সেখানে পড়বো থাইরয়েড সাপ্লাই পাই কি সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, অথবা থাইরয়েডের নার্ভ সাপ্লাই কি আছে, যে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপ্রিয়লারিঞ্জিয়াল নার্ভ, এটা সাপ্লাই দেয় কোন মাসেলকে, এটা সাপ্লাই দেয় ক্রিকোথাইরয়েড মাসেলকে, আর বাকি রেস্ট অফ দ্য থাইরয়েড মাসেল এটা সাপ্লাই পাওয়া হচ্ছে রিকারোলেঞ্জিয়াল নার্ভ দিয়ে। ওকে, আচ্ছা। শুধু এটুকু জানলেই হবে না, আমাদেরকে আরো জানতে হবে যে এটা ক্লিনিক্যাল কোরিলেশনটা। আচ্ছা, এটা সমাধান কি, সমাধান যেটা হয় এটা অনেক পরীক্ষা আসতে পারে, এমআরসিএস এ আসে, যে এটা যেটা করে ডিস্টেন্সে লাইগেট করতে হয়। মানে সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা লাইগেট করার সময় আমরা এটা অ্যাট ইটস অরিজিন, মানে যেখানে অরিজিন, অরিজিন যেখানে ডিস্টালি থাকে, এটা অ্যাট দা অরিজিন এটা লাইগেট করা হয়। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যেটা আছে, এটা দেখেন এটার সাথে কিন্তু অ্যাট অরিজিন, এটা কিন্তু আপনার হচ্ছে আপনার ওই অ্যাট দা পয়েন্ট অফ কি বলবো, এটা কিন্তু অরিজিনই কিন্তু এটা আপনার থাকে বেশি, ক্লোজে থাকে, এই কারণে এটা হচ্ছে ক্লোজ টু দা থাইরয়েড, এখানে লাইগেট করা হয় ইনফিরিয়রটা। ওকে, কারণ ক্লোজ টু থাইরয়েড একটু ডিস্টেন্সে থাকে। ওকে, আচ্ছা। তো যাই হোক দেখেন প্রশ্ন আসছে কিন্তু যে কোন নার্ভ সাপ্লাই দিয়ে সাপ্লাই পায়, অথবা কোন আর্টারি দিয়ে সাপ্লাই পায়, সেটা না, এই আর্টারি এবং নার্ভের মাঝখানে কি রিলেশন থাকে সেখান থেকে প্রশ্ন আসছে। সো অ্যান্সার হবে বি। অ্যান্সার এখানে মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে জাস্ট বোঝানো যে এভাবে বেসিক থেকে বেসিকের পড়াগুলোর ক্লিনিক্যাল ধাঁচ নিতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 5 বলা আছে 30 years old লেডি ইজ রেফার্ড বাই জিপি। A 30 years old lady is referred by GP with a 3 months history of lump in her neck. Examination reveals a firm lump in the anterior triangle of the right side of the neck, which moves to degradation. কথা খুবই সিম্পল, যে পেশেন্টের একটা লাম্প আছে নেকে, অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলে, এবং সেটা রাইট সাইডে, মানে এটা হচ্ছে রাইট লোব অফ থাইরয়েডের সোয়েলিং, থাইরয়েডে একটা সোয়েলিং আছে। কেন থাইরয়েড, কারণ হচ্ছে এটা মুভস অফ সুইট ডিগ্রেডেশন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ রেসপন্সিবল ফর দিস আপওয়ার্ড মুভমেন্ট ইন সোয়ালিং। এখানে জানতে হবে যে থাইরয়েডটা কি জন্য ডিগ্রেডেশনের সাথে মুভ করে, এটাই কোন লিগামেন্টের কারণে থাইরয়েড ডিগ্রেডেশনের সাথে এটা মুভ করে, এটা একটু ঘুরিয়ে পেয়েছে প্রশ্ন আকারে ক্লিনিক্যাল ধারণাতে করা হয়েছে। সেটা হচ্ছে আমরা জানি অ্যান্সার খুবই সিম্পল, সবাই আমরা জানি বেরিস লিগামেন্ট, বেরিস লিগামেন্ট। দেখেন এখানে এই রিজন ইজ বেরিস লিগামেন্ট, লিগামেন্ট অফ বেরি। যেটা হয়, আমরা এখানে যে কথাগুলো বলা আছে এটা একে দত্ত থেকে নেওয়া, যে পিরিট্রিক্যাল ফাসা যেটা আছে এটা স্প্লিট করে থাইরয়েডকে কভার করে, এবং পোস্টেরিয়র মিডলে যেটা হয় এই পিরিট্রিক্যাল ফাসাটা কন্ডেন্সড হয়, কন্ডেন্সড হয়ে লিগামেন্ট তৈরি করে, যাকে বলা হয় লিগামেন্ট অফ বেরি, যেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এখানে যে ক্রিকয়েড কার্টিলেজ আসে তার সাথে এটা অ্যাটাচমেন্ট নাই, এবং আমরা যখন সোয়ালো করি, আমরা যখন খাবার গিলি বা ঢোক গিলি, তখন হচ্ছে এই ক্রিকয়েড কার্টিলেজটা অ্যাজ এ পার্ট অফ প্ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ এটা কিন্তু মুভ করে, এবং তখন এর সাথে ব্রেস্ট লিগামেন্ট মুভ করবে, এবং ব্রেস্ট লিগামেন্টের সাথে এই যেহেতু অ্যাটাচমেন্ট আছে থাইরয়েড গ্ল্যান্ডের, এটাও মুভ করবে। এটাই সিম্পল একটা বিষয়, একটু এভাবে কমপ্লিকেট করে দেওয়া হয়েছে। কোশ্চেন 6 এ বলা আছে যে হাই হিল পার্টিগাল ফল অন ইভার্টেড অ্যাঙ্কেল জয়েন্ট। আমাকে জানতে হবে তাহলে ইভার্টেড অ্যাঙ্কেল জয়েন্টটা কি। এটা হচ্ছে ইভার্সন, দেখতে পাচ্ছেন, দিস ওয়ান ইজ ইভার্সন। ওকে, এই কোশ্চেন অ্যান্সার দিতে হলে আমাদের কিন্তু ইভার্সন ইনভার্সন কিন্তু অনেক সময় আমাদেরকে দোটানা পরে ফেলে যে কোনটা ইভার্সন কোনটা ইনভার্সন। ওকে, যে পেশেন্ট হাই হিল পার্টিকেল সে ইভার্টেড অ্যাঙ্কেলের উপর সেভাবে পড়ে গেল। ওকে, মানে সে হাই হিল পার্টিকেল কেন বলছে, কারণ ওই যে পার্টিতে যারা যায় তারা তো ওই হাই হিল পরে আর কি। আফটার দ্যাট শি ফিলস পেইন অন অ্যাঙ্কেল, তখন দেখলো পেশেন্ট সে পড়ে যাওয়ার পরে সে অ্যাঙ্কেল অনেক পেইন ফিল করতেছে। হুইচ লিগামেন্ট ইজ ইনজুর্ড, এখানে কোন লিগামেন্ট ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। দেখেন এই যে হাই হিল পার্টিকেল আমাদের, দেখেন এই যে এটা কিন্তু এই থেকে নেওয়া, ব্রিটিশ রশি থেকে নেওয়া। এই যে দেখছেন তার নেইল পলিশ কিন্তু আছে। ওকে, মিলে কিন্তু কোশ্চেনের সাথে, এবং কোশ্চেনটা এইভাবেই আসছে জুলাই 22-এ। আপনি দেখবেন যে প্রশ্ন এরকম ছিল যে হাই হিল পার্টিকেল। ওকে, আচ্ছা। যাক, এমন না যে মেইলটা এরকম পড়ে না, পড়ে গিয়ে তার ইঞ্জুরি অনেক হয়, কিন্তু যাই হোক এক্সামিনার এবং বিডিসি রয়েছে ওনারা ফিমেলকে এখানে ওনাদের বেশি হয় বলে এটা হাইলাইট করেছে আর কি।
তো দেখা যাচ্ছে, দেখেন এখানে যেটা হয়, এখানে একটা ডেল্টয়েড স্ট্রং একটা ডেল্টয়েড লিগামেন্ট থাকে। যখন ইভার্সন হয় এরকম পড়ে যায়, তখন ডেল্টয়েড লিগামেন্টের টিয়ার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটাই বলেছে যে acute splints of medial ankle occur in excessive eversion leading to tear of the strong deltoid ligament। আচ্ছা, আর এখন যদি আপনার ল্যাটারাল অ্যাঙ্কেলে হয়, যেটা বেশি কমন, এক্ষেত্রে আমাদের এখানে যে ল্যাটারাল যে কোলাটারাল লিগামেন্ট গুলো আছে, সেই লিগামেন্ট গুলো ফিবুলার কোলাটারাল লিগামেন্ট, কোলাটারাল না, এখানে ট্যালোফিবুলার লিগামেন্ট আছে, ক্যালকানি ফিবুলার লিগামেন্ট আছে, ট্যালোক্যালকিনিয়াল লিগামেন্ট আছে। তো অনেক লিগামেন্ট আছে, সেগুলো অ্যান্টিরিয়র ট্যাবুলার, তারপর পোস্টেরিয়র ট্যালোফিবুলার আছে, এগুলো হচ্ছে আপনার ল্যাটারালি হয়। আর মিডিলে যেটা হয় ডেল্টয়েড লিগামেন্ট ইনজুরি হওয়ার চান্সটা বেশি থাকে। এটি হচ্ছে অ্যান্সার। ওকে, সুতরাং মিডিলে যে ডেল্টয়েড লিগামেন্ট থাকে এটা তো আমরা জানবো, এবং এটা ক্লিনিক্যালি কিভাবে আসতে পারে বা আসে আমরা তার একটা এক্সাম্পল দেখলাম, এবং এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আলোকে আমরা দেখলাম। ওকে, আচ্ছা। এরপরে আমাদের সর্বশেষ কোশ্চেন, যেহেতু এটা আমাদের একটা স্যাম্পল একটা ক্লাস বলবো না, সেশন বলবো, এখানে আমরা একটা শর্ট সেশন, হাই 15 মিনিটস এর মধ্যে বা সর্বোচ্চ 20 মিনিট আমরা শেষ করতে হবে। তো আশা করি 15 মিনিট শেষ হয়ে যাবে, আশা করি, বা 20 মিনিটের মধ্যে শেষ হবে। এখানে কি বলা আছে, 80 years old ম্যান ওয়াজ আন্ডারগোয়িং অ্যাপেন্ডিসেক্টমি। তার অ্যাপেন্ডিসেক্টমি করা হচ্ছে। 18 বছর একটা ম্যানের, মেইলের, আপনি অ্যাপেন্ডিসেক্টমি করতেছেন। আপনি সার্জন ইনিশিয়ালি surgeon did not see the appendix on entering the peritoneal cavity। আপনি কিন্তু ওপেন করলেন, বাট আপনি অ্যাপেন্ডিক্স দেখতে পেলেন না। বাট প্যানিক হলেন, আপনি প্যানিক হবেন না, কারণ কি আপনি জানেন যে আমি এটা ইজিলি লোকেট করতে পারবো, কিসের মধ্যে লোকেট করতে পারবো সেটাই আমাকে বলতে হবে। এটা যেটা বিষয়, এটা দেখেন, এই আমি আগে অ্যান্সার বলি, পরে বাকিগুলো আমরা এক্সক্লুড করবো। অ্যান্সার দেখেন যেটা হয়, এই যে এখানকার যে মাসকুলার ব্যান্ড আছে, এরা কি ঠিক হয়ে কি তৈরি করে, টিনিয়া কোলাই তৈরি করে। এই টিনিয়াকুলা যেটা হয় অ্যাপেন্ডিক্সের বেশি এসে এটা কিন্তু ফেড হয়ে যায়, এখানেই তিনটা আপনার কন্ডেন্স করে, এবং এরপর কিন্তু টিনিয়াকুলাইট অ্যাপেন্ডিক্সে কিন্তু এটা রান করে না। ওকে, এটা খেয়াল রাখতে হবে, যেটা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স এই টিনিয়াকুলা গুলো মার্চ করে যায়। ওকে, আচ্ছা। এবং আপনি কিন্তু যখন এই টিনিয়াকুলাই বরাবর আগাবেন, দেখবেন তিনটা টিনিয়াকুলা কোথায় শেষ হয়েছে। সুতরাং আপনি পেয়ে যাবেন বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স, অর্থাৎ অ্যাপেন্ডিক্স পেয়ে গেলেন। খুবই সিম্পল, দেখেন। ফার্স্টে যে সিগাম, এটা তো আইডেন্টিফাই করতে হবে, এটা তো ছোট কোনো স্ট্রাকচার না। দ্য সিগাম ইজ আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ টিনিয়াকুলাই, the cecum is withdrawn, a target appendix will be filled at the base of the cecum। ওকে, সুতরাং আমরা দেখেন পড়ার সময় আমরা যখন, আমি কেন এটা বিলাপস থেকে নিয়ে এসেছি, কারণ এটা তো বিষয় আছে, সিকাম বা অ্যাপেন্ডিক্স অ্যানাটমি তো আমাদের বিডি চুরাশিয়া বা একই দত্ত বইতেও আছে, ভিসিরামাও আছে। সেখানে আমরা কিন্তু আমরা পড়ি টিনিয়া কোলায় কোথায় কোথায় অ্যাবসেন্ট, আমরা কিন্তু পড়েছি অ্যাপেন্ডিক্সে টিনিয়া কোলায় থাকে না, বা রেকটাইমে থাকে না। তো এটার ক্লিনিক্যালি বুঝতে হবে যে এইগুলো মানে এই যে থাকে অ্যাপেন্ডিক্সে থাকে না মানে কি, সিকামে থাকে, অর্থাৎ সিকামের পর এগুলো এই তিনটা ব্যান্ড এসে এখানে কনডেন্স হয়ে যায়। এটা আমাদের আসলে ক্লিনিক্যাল মানে আইটা করতে হবে, যে শুধুমাত্র কোথায় থাকে না কোথায় থাকে, প্রশ্ন কিন্তু এইভাবে এমসিকিউ করে আসে না ইউজুয়ালি, যে কোথায় কোথায় থাকে না টিনিয়া কোলাই, রেকটামে থাকে না বা অ্যাপেন্ডিক্সে থাকে না। অ্যাপেন্ডিক্সে থাকে না মানেই কি হবে, যে অ্যাপেন্ডিক্সে আসার আগে, অ্যাপেন্ডিক্স যেখানে তৈরি হবে তার ঠিক আগেই টিনিয়া কোলাই গুলো মার্চ হয়ে গেছে। ওকে, এটাই মানে বেসিক্যাল ক্লিনিক্যাল যে মানে মিক্সার একটা কথা আর কি, এবং যেটা আমাদের প্রশ্ন এখানে এসেছে। দেখেন এখানে আমরা যে বাকি পুরো এগুলো দেখি, বাকি এখানে যে সরি, আচ্ছা, আমরা যে বাকি অপশন গুলো দেখি, এখানে আমরা দেখি কি আছে, পালপিটিং আইলিওসিক্যাল ভালভ এন্ড লুকিং জাস্ট অ্যাবাভ ইট, নো অ্যান্ড নেভার। কারণ এটা তো পদ্ধতি না, তারপরও এটা মিথ্যা কথা। আইলিওসিক্যাল ভালভের এটা নিচে থাকে, অ্যাবাভ না। আইলিওসিক্যাল ভালভ দেখেন উপরে থাকে, এটা থাকে নিচে, মানে অ্যাপেন্ডিক্সের ওরিফিসটা বা বেসটা নিচে থাকে, আইলিওসিক্যাল ভালভটা উপরে থাকে। তো এটা কিন্তু ফলস কথা। Following the course of right pili artery, the appendix is supplied. The appendix is supplied by appendicular artery, which is a branch of inferior division of ileocholic artery. Okay, not right cholic. It's ileocholic inferior division দিয়ে সাপ্লাই পায়, এবং তার নাম হচ্ছে appendicular artery। আসলে এটা ফলস। পালপেটিং স্প্রিং দ্য পেলভিক রিজিয়ন, যেটা কখনো করা হয় না, এটা পেলভিকের উপরে থাকে। ওকে, পেলভিকের উপরে থাকে অ্যাপেন্ডিক্স, এটা তো পেলভিক কোনো স্ট্রাকচার না, এটা তো অ্যাবডোমিনাল স্ট্রাকচার। ওকে, এটা অ্যান্সার তো পাইলাম ডি নাম্বার। ইতে বলা আছে অ্যারাউন্ড দ্য অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য সিকাম, সিকামের অ্যান্টিরিয়র বর্ডার অ্যাপেন্ডিক্স থাকে না, এটা থাকে পোস্টেরিয়র মিডিয়ালি। ওকে, আচ্ছা, সুতরাং এটা কিন্তু ফলস। সো আমাদের অ্যান্সার কি হতো, ডি। তো আমি যেটা করলাম সেটা প্রিভিয়াস কোশ্চেনের আলোকে আমি একটা প্রশ্ন জাস্ট স্যাম্পল আকারে দেখালাম, যে এগুলো সবই আমরা কিন্তু পড়েছি। এই যে এখানে কোন লিগামেন্ট থাকে অ্যাঙ্কেলে মিডিয়ালি, তারপর হচ্ছে টিনিয়াকুলো যে অ্যাপেন্ডিক্স থাকে না, এগুলো সব কিন্তু আমরা বেসিক পড়াশোনা করবো। আমরা সবাই খুবই সিম্পল জিনিস, বা ভেরিস লিগামেন্টে থাইরয়েড মুভ করে, অথবা আমরা যদি বলি যে
এই থাইরয়েডের সুপুর থাইরয়েড আর্টারি দিয়ে সাপ্লাই পায়, এবং এখানে এক্সটার্নাল লেঞ্জের নার্ভ আছে যেটা সুপার লেঞ্জের ব্রাঞ্চ, এবং এখানে আপনার হচ্ছে আহ ডিকেল লেঞ্জের নার্ভও একে সাপ্লাই দেয় প্রায় সমস্ত মাসেলকে। এগুলো আমরা সবই কিন্তু করবো, কিন্তু দেখেন ক্লিনিক্যালি প্রশ্ন ঠিক এইভাবে আসে। আবার এটাও আমরা জানি যে এফডিএস এফবিপি কোথায় কোথায় মানে কার কি অ্যাকশন, কিন্তু প্রশ্ন আসছে দেখেন ওই কাট ইঞ্জুরি দিয়ে একটা সিনারিও আকারে। আবার এখানে আমরা যদি বলি যে হিউমেরাসের রিলেশন আমরা জানি যে কোথায় কোথায় কোন নার্ভ রিলেশনে থাকে, কিন্তু সেভাবে সরাসরি না বলে প্রশ্ন আসছে একটা ফ্রাকচার দিয়ে, ফ্রাকচার হলে সুতরাং রিলেশন যে নার্ভটা থাকবে সেটা ইঞ্জুরি হওয়ার চান্স থাকে। এবং এখানে আমরা যদি বলি যে আমরা যে পড়েছি যে কোথায় সবচেয়ে ন্যারো এবং কোন পার্টটা সবচেয়ে বেশি আপনার হচ্ছে আহ লিস্ট ডাইরেক্ট করা ইজি না, একটু সহজে ডাইরেক্ট হয় না, আমরা জানি মেমোনাস পার্টটা। আর প্রসেস সেভাবে না এসে এখানে একটা সিনারিও দিয়েছে, পেশেন্ট বিপি আছে, আপনি ক্যাথেটার করতেছেন এবং আপনি রেজিস্ট্যান্স ফিল করতেছেন, সুতরাং কোন পার্টে রেজিস্ট্যান্স ফিল করবে, যে পার্টটা ন্যারো এবং যে পার্টটা লিস্ট ডিস্টেন্সেবল। তো এই ছিল আমার সেশন। আমি আর যেহেতু শর্ট সেশন এটা, আমাদের যে ব্যাচ এক্সিস পার্টন সার্জারি লং ব্যাচ নিউরন একাডেমির যে ব্যাচের সূচনা আজকে হলো। তো এই ব্যাচে আমাদের লেকচারার যারা আছেন তারা অবশ্যই রেসপেক্টিভ ক্লাসে বেসিক এন্ড ক্লিনিক্যালটা কোঅর্ডিনেট করার চেষ্টা করবেন আশা করি, বা যেটা করে থাকেন। তো সেই ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ 2 ফর এক্সিস পার্টন জানুয়ারি 25 সে যারা যুক্ত হবেন ইনশাল্লাহ আশা করি তারা সুন্দর এই পাবেন আর কি, অর্গানাইজড শেষ ক্লাসগুলো পাবেন। তো যাই হোক, আমি আর কথা না বাড়ি ক্লাস এখানে শেষ করতেছি, সেশন এখানে শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।